হ্যালো প্রিয় এইচএসসি স্টুডেন্টরা, আমি গত ভিডিওতে তোমাদেরকে ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি এটার প্রথম পার্টটা পড়িয়েছিলাম বা আমরা প্রথম পার্টটা নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমরা পরের পার্টটুকু অর্থাৎ লাস্ট পার্টটা পড়ব। একটা কথা বলে নিচ্ছি, বইয়ে কিন্তু এভাবে পার্ট করে দেওয়া নাই, আমি জাস্ট আমাদের ভিডিওটা ছোট করার জন্য প্লাস যাতে তোমাদের ক্লাসটা পুরোটা করতে করতে বিরক্তি চলে না আসে সেজন্য তোমাদেরকে পার্ট বাই পার্ট ভাগ করে দিচ্ছি। আমরা প্রথম যে পার্টটা ছিল সেটাতে দেখেছি যে কিভাবে বোর্ডে এইচএসসিতে প্রশ্ন আসছে, কিভাবে অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে এগুলো থেকে। দ্বিতীয় পার্টটা তো ঠিক একইভাবে আমরা পড়ার চেষ্টা করব। আমি আমার সাথে যারা নতুন যুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি নাইম দুর্জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। চলো আমরা মূল আলোচনায় যাই। লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এই পার্টটা শুরু হয়েছে এভাবে যে মাই ব্রাদার্স দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন অন দ্য 25th of মার্চ। দেখো তাহলে ডেটের আগে প্রিপোজিশন কি বসে? অন বসে। এটা আমরা দেখছি যে 25শে মার্চে অ্যাসেম্বলি কল করা হয়। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড। আচ্ছা দেখো, স্পিল মানে হচ্ছে ঝরা, মানে আমার এই অঞ্চলের মানুষজন যে রক্ত ঝরিয়েছে, ওই যে রক্তগুলো ঝরেছে রাস্তায়, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এখনও সেগুলো কি হয় না, শুকায়নি। ড্রাই মানে শুকানো, এখনও সেগুলো শুকায়নি। অ্যাবাউট দ্য 10th of this month আই হ্যাভ টোল্ড দেম। এই মাসের 10 তারিখের ব্যাপারে আমি তাদেরকে বললাম। মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে বসবে না, গোল টেবিল কনফারেন্সে বসবে না, কারণ দ্যাট উড মিন, এটার মানে হবে, যদি মানে মুজিবুর রহমান যদি রাউন্ড টেবিল কনফারেন্সে বসে সেটার মানে কি হবে? ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। দেখো ওয়েডিংয়ের পরে কি ব্যবহার হয়েছে? ওভার। এই ওয়ার্ডিং শব্দটার মানে হচ্ছে টু ওয়াক থ্রু ওয়াটার অর আদার লিকুইড উইথ সাম এফোর্ট। মানে এইখানেও লিকুইডের জায়গায় যদি আমরা ব্লাড দিতে পারি, তাই না? যে টু ওয়াক, হাঁটা কিসের মধ্য দিয়ে? থ্রু ওয়াটার অর আদার লিকুইড, ওয়াটার কিংবা অন্য এই লিকুইড টাইপের জিনিসের ওপর দিয়ে। তাহলে আমরা এখানে অন্যটার জায়গায় ব্লাড বলতে পারি, যে ব্লাডের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে হাঁটা। এই জন্যই বলছে যে মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। গোলটেবিল বৈঠকে মুজিবুর রহমান বসবে না, কারণ এটার যদি মুজিবুর রহমান গোলটেবিল বৈঠকে বসে তার মানে হবে যে ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, যে রক্ত ঝরে ছিল সেই রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া। অলদো ইউ হ্যাভ কল্ড দিস অ্যাসেম্বলি ইন্টু সেশন, যদিও আপনি কি, আপনারা কি সেশন ডেকেছেন অ্যাসেম্বলি, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ড ফার্স্ট। তো ইউ হ্যাভ টু, এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস যেই পার্টটা আছে বা যে টপিকটা আছে সেটাতে এটার ব্যবহার অনেক দেখি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো বোঝায় তখন যখন কোনো একটা কাজের বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি? হ্যাভ টু, হ্যাজ টু কিংবা হ্যাড টু। হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার হয় প্রেজেন্টের ক্ষেত্রে, আর হ্যাড টু ব্যবহার হয় পাস্টের ক্ষেত্রে। সো যেটা বলছে যে যদি বসতেই হয় মিটিংয়ে, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। আমার যে ডিমান্ড বা চাওয়াগুলো আছে তোমাকে সবার আগে সেগুলো শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র, তোমাকে উঠিয়ে নিতে হবে মার্শাল ল, মনে আছে মার্শাল ল জারি করেছিল, সেটা তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, তোমাকে বা আপনাদেরকে ফিরিয়ে নিতে হবে সকল ধরনের আর্মি পার্সোনাল বা আর্মির যেই কর্মকর্তাগণ আছে, কর্মীগণ আছে, তাদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। এইখানেও প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে কারণ মার্ডার করা হয়েছে। সো আপনাকে অনুসন্ধান চালাতে হবে বা ইনভেস্টিগেট করতে হবে যে কিভাবে আমার মানুষদেরকে হত্যা করা হয়েছে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. বলছে ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে টু দ্য রিপ্রেজেন্টেটিভস, প্রতিনিধিদের কাছে। কাদের প্রতিনিধি? অফ দ্য পিপল, মানুষজন, জনগণের প্রতিনিধির কাছে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ ক্ষমতা তো উনি মানে
অন্যায়ভাবে নিজের কাছে রেখেছে। সো বলেছে যে জনগণের প্রতিনিধি আসলে যারা, তাদের কাছে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, যদি আপনি এগুলো করেন তাহলে পরে আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব। দেখো এখানে কিন্তু বঙ্গবন্ধু বলে নাই যে তাহলে আমি বসবো, বলছে তাহলে আমি সিদ্ধান্ত নিব, আমি ভেবে দেখব ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, মানে আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না, তারপর আমরা ভেবে দেখবো, চিন্তা করবো বা সিদ্ধান্ত নিব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমরা চাই পিপল অফ দিস কান্ট্রি, এই কান্ট্রির যে মানুষজন আছে, টু হ্যাভ দেয়ার রাইটস, যাতে তাদের যে অধিকারটা আছে সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে, স্টেট বলতে এখানে রাষ্ট্র বোঝাচ্ছে না, এখানে স্টেট বলতে বোঝাচ্ছে বলা আর কি, আমি স্পষ্টভাবে বলতে চাই দ্যাট, যে ফ্রম দিস ডে, আজকের এই দিন থেকে বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি। দেখো অনির্দিষ্টভাবে, এটা দ্বারা বোঝাচ্ছে অনির্দিষ্টভাবে আজকে থেকে বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেট অফিস, গভর্নমেন্ট অফিস, এরপর শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কি বন্ধ হবে। সো দ্যাট, যাতে দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, অসহায়দের ভোগান্তির শিকার হতে না হয়। সো দ্যাট, যাতে মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, আমার মানুষদেরকে কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়। হার্ডশিপ মানে কি? কষ্ট, দুঃখ। All other things will be exempted from the general strike from tomorrow, মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছে এগুলো ছাড়া অন্যান্য সব জিনিস মুক্ত থাকবে কোত্থেকে? ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ যে স্ট্রাইক বা ধর্মঘট আছে আমরা সেটার কথা বলছি এখানে। ফ্রম টুমোরো, আগামীকাল থেকে এগুলো কি থাকবে? মুক্ত থাকবে আর কি। রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং যে লঞ্চগুলো আছে এগুলো চলাচল করবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেমন ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে বঙ্গবন্ধু কোন কোন জিনিসকে চলাচল করার জন্য অনুমতি দিয়েছেন, এই পার্টে আমরা দেখলাম। আর কোন জিনিসগুলোকে বঙ্গবন্ধু অনুমতি দেন নাই চলার জন্য, কি কি আছে? সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, সেমি গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এখন যদি প্রশ্ন করে পরীক্ষাতে যে নিচের চারটা অপশনের মধ্যে কোনটা সেমি গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অপশনে ওয়াবদা থাকবে। সো আমরা কি বলবো? ওয়াবদা। এগুলো কাজ করার অনুমতি দেন নাই। অন দ্য 28th, হ্যাঁ, অন দ্য 28th, এখানে 28 বলতে ডেটকে বুঝিয়েছে। সো ডেটের আগে কি হয়? অন প্রিপোজিশন। অন দ্য 28th এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, 28 তারিখে, মাসের 28 তারিখেই কর্মচারীরা বা কর্মকর্তারা উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, যাবে এবং তাদের যে স্যালারি আছে, বেতন আছে, সেটা সংগ্রহ করবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের স্যালারি বা বেতন পরিশোধ করা না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, আবার দেখো প্যাসিভ ভয়েস, মানে কেউ না কেউ তো ফায়ার করবে। যদি আরেকটা বুলেট চালানো হয়, গুলি চালানো হয়, ইফ মাই পিপল আর শটেড অ্যাগেইন, যদি আমার মানুষকে আবার গুলি করা হয়, হত্যা করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে কি বলছে? আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট, রূপান্তর করা, গড়ে তোলা, এভরি হাউস, প্রত্যেকটা বাড়ি, ইন্টু আ ফোর্ট, প্রত্যেকটা বাড়িকে দুর্গ হিসেবে গড়ে তুলুন। কনফ্রন্ট, কনফ্রন্ট শব্দটা গুরুত্বপূর্ণ, এটা মানে কি? মোকাবেলা করা। দ্য এনিমি, শত্রুকে মোকাবেলা করুন, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে সেটা নিয়েই শত্রুকে মোকাবেলা করো। সো এই জায়গাগুলো আমরা যদি দেখি পরীক্ষাতে যদি আসে যে বঙ্গবন্ধু কখন প্রত্যেকটা ঘরকে দুর্গ হিসেবে গড়ে তুলতে বলেন বা শত্রুকে মোকাবেলা করতে বলেন যার যা আছে সেগুলো নিয়ে, আমরা বলবো যে এই জিনিসগুলো যদি না করা হয় তখনই বঙ্গবন্ধু এই কাজগুলো করতে বলেছেন। ওই যে যদি টাকা পরিশোধ করা না হয়, বুলেট যদি ফায়ার করা হয়, ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখলাম, এটার প্রশ্নটার উত্তর আমরা এইভাবে দিতে পারি। অ্যান্ড ইভেন at the risk of your life,
অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ। বলছে যদি এমনকি যদিও তোমার জীবন ঝুঁকিতে থাকে এবং এমনকি আমি যদি তোমার আশেপাশে না থাকি, আপনাদের আশেপাশে না থাকি, টু ডিরেক্ট ইউ, আপনাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য। এখানে বোঝাচ্ছেন যে যদি ধরো আমাকে মেরে ফেলা হয়, আমাকে যদি জেলে নিয়ে যাওয়া হয় ইত্যাদি ইত্যাদি। শাট ডাউন অল শপস, সব দোকানপাট বন্ধ করবেন। অ্যান্ড মেক শিওর, এবং এটা নিশ্চিত করবেন দ্যাট যে ট্রাফিক অন অল রুটস অ্যান্ড পোর্টস আর ব্রড টু স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে অচল অবস্থা, বন্ধ করে দেওয়ার এই টাইপ একটা অবস্থা। যে আমি যদি না থাকি কিংবা আপনাদের জীবন যদি ঝুঁকিতেও থাকে, সকল দোকান বন্ধ করে দিবেন। অ্যান্ড এইটা নিশ্চিত করবেন যে ওই যে যান চলাচল সব রাস্তা এবং বন্দরে যেন কি অচল অবস্থা হয়ে যায়, মানে যাতে কোনো গাড়ি বা যানবাহন চলাচল করতে না পারে। ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ। স্টার্ভ মানে হচ্ছে অনাহারে থাকা, আমরা না খেয়ে মরবো। স্টার্ভ টু ডেথ বলতে বোঝাচ্ছে আমরা না খেয়ে মরবো। দেখো, বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস। বাট তবুও আমরা আমাদের যে অধিকারের কথা সেই শুরু থেকে বলে আসছি সেটার কথা বলতে থাকবো। টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস আই হ্যাভ দিস টু সে, মানে টু দোজ, তাদের উদ্দেশ্যে বলছি যারা ইন দ্য আর্মড ফোর্সেস, আর্মড ফোর্সে আছে, সামরিক বাহিনীতে আছে, আই হ্যাভ দিস টু সে, এই যে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ইউ আর মাই ব্রাদার্স। দেখো, তাদেরকে বলে নাই যে তোমরা পাকিস্তানিদের দলে, বলছে যে তোমরা আমারই ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, তোমরা তোমাদের ব্যারাকে থাকো। অ্যান্ড নো ওয়ান উইল বোদার ইউ, তোমাকে কেউ কী করবে না, কোনো জ্বালাবে না, বিরক্ত করবে না, তোমাকে কিছু করতে যাবে না, বাট তুমি তোমার ব্যারাকে থাকো। বাট ডোন্ট ট্রাই এগেইন, দেখো এই যে বলছে তুমি ব্যারাকে থাকো, তোমাকে আমরা কিচ্ছু করবো না, কিন্তু ডোন্ট ট্রাই, চেষ্টা করো না আবার, টু এইম ইউর বুলেটস অ্যাট, মনে আছে এইমের সাথে প্রিপোজিশন কি হয়, অ্যাট। এই যে দেখো এইম অ্যাট, মানে আমাদের বুকে আরেকবার বুলেট চালানোর চেষ্টা করো না। ইউ কান্ট সাপ্রেস, তুমি দমিয়ে রাখতে পারবে না। সাপ্রেস মানে হচ্ছে দমন করা, তুমি দমিয়ে রাখতে পারবে না। কতজন মানুষকে? 70 মিলিয়ন পিপল, ফর এভার, 7 কোটি মানুষকে তুমি দমিয়ে রাখতে পারবে না। সিন্স উই হ্যাভ লার্নড টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, যেহেতু আমরা শিখে গেছি টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, আমাদের নিজেদেরকে স্যাক্রিফাইস করতে, উৎসর্গ করে দিতে, বিলিয়ে দিতে। নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউ এখন আর আমাদেরকে কী করতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টার্স অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওন্ডেড, মানে বলছে আমাদের যে শহীদরা আছেন এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, উই ইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স। আমরা আওয়ামী লীগ সরকার উইল ডু এভরিথিং, সব কিছু করবো, উই ক্যান, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কি সব কিছুই করবো, টু অ্যাসিস্ট দেম, তাদেরকে সহায়তা করতে, অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের যে কাছের মানুষজন আছে তাদেরকে সহায়তা করতে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, মানে তোমার যতটুকু আছে প্লিজ গিভ, দয়া করে দাও, হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, মানে আমাদের রিলিফ কমিটিকে তোমার যতটুকু আছে সাধ্য অনুযায়ী ঠিক ততটুকুই দাও, কিছুটা এভাবেই মিন করছেন। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ হোজ ওয়ার্কার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক, মানে এখন মালিকদেরকে বলছেন, ফ্যাক্টরি মালিকদেরকে, যার কর্মীরা অংশগ্রহণ করেছে ইন দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘটে, দ্য লাস্ট 7 days, মানে ফ্যাক্টরির মালিকদের উদ্দেশ্যে বলছে যে গত 7 দিনে যেই কর্মীরা জেনারেল স্ট্রাইকে অংশগ্রহণ করেছে, আই হ্যাভ দিস টু সে, আমি তা আপনাদেরকে বলতে চাই, মেক শিওর, এটা নিশ্চিত করেন যে দে আর পেইড ওয়েজেস, ওয়েজেস মানে কি বেতন, তাহলে আরেকটা দেখলাম কি স্যালারি। সো এই ব্যাপারটা আপনি নিশ্চিত করুন যে দে আর পেইড ওয়েজেস, তাদেরকে পরিশোধ করা হয়েছে বেতন, ফর দোজ ডেজ, ওই দিনগুলোর জন্য, অর্থাৎ 7 দিন যদিও তারা কর্মস্থলে যায় নাই, বাট দেশটা স্বাধীন করার জন্য তো তারা জেনারেল স্ট্রাইক করেছে। সো আপনারা এই ব্যাপারটা নিশ্চিত করবেন যেন তাদেরকে 7 দিনের স্যালারিটা বা ওয়েজেসটা দেয়া হয়। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবার সরকারি চাকরিজীবীদের কথা বলছে, আই হ্যাভ দিস টু টেল, আমার আপনাদের উদ্দেশ্যে বলতে হয় বা আমি আপনাদেরকে বলছি, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনারা কি আমার যে দিক নির্দেশনা আছে এটা শুনতে হবে।
টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, মানে যতক্ষণ না আমাদের দেশ স্বাধীন হচ্ছে, ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস ওন্ট বি কালেক্টেড, ট্যাক্স এবং কাস্টম ডিউটি এগুলো কি হবে না, সংগ্রহ করা হবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, এগুলো এমনকি কেউ কী করো না, পরিশোধও করো না। রিমেম্বার, মনে রেখো, দ্য এনিমি ইজ এমিস্ট আস, শত্রু আমাদের মাঝেই আছে। টু ক্রিয়েট কেওয়াস, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, অ্যান্ড কনফিউশন, বিতর্ক সৃষ্টি করার জন্য। টু ক্রিয়েট অ্যানার্কি, অরাজকতা তৈরি করার জন্য, অ্যান্ড টু লুটপাট করার জন্য। ইন আওয়ার বেঙ্গল হিন্দুজ অ্যান্ড মুসলিমস, আমাদের বাংলায় হিন্দু এবং মুসলমানরা, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ, বাঙালি কিংবা নন বাঙালি, অবাঙালি, আর অল ব্রাদার্স, সবাই হচ্ছে কি ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, তাহলে রেসপন্সিবলের পরে কি হয়েছে, ফর, আমরা রেসপন্সিবল তাদের সেফটি বা নিরাপত্তার জন্য, আমাদের দায়িত্ব, তাদেরকে নিরাপদ রাখাটা কি আমাদের দায়িত্ব। বাঙালি হোক, অবাঙালি হোক, কিংবা হিন্দু হোক, কিংবা মুসলিম হোক, একে অপরকে নিরাপদ রাখবো। লেট আস নট টেইন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে, লেট আস নট টেইন্ট, টেইন্ট মানে হচ্ছে কলঙ্ক, আমাদের নিজেদের মাঝে যাতে কলুষিত না করা, কলঙ্কিত না করে, ইন এনি ওয়ে, কোনোভাবে আমাদের নিজেদেরকে যেন কী না করে, কলুষিত। দেখো এইখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছে যে উই আর রেসপন্সিবল ড্যাশ দেয়ার সেফটি, লেট আস নট টেইন্ট আওয়ারসেলফ এনিওয়ে। দেখি কি এসেছে, রেসপন্সিবলের সাথে কি হয়েছে, আমাদের এই যে রেসপন্সিবলের সাথে কি হয়েছে, ফর। সো উত্তর কি হবে, উই আর রেসপন্সিবল ফর। এরপর কি বলেছে দেখো, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রেখো যারা রেডিও টেলিভিশনে কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার। দেখো রেডিও টেলিভিশনগুলোতে তো কেউ না কেউ রিপোর্টগুলো নিয়ে দেয়, সাংবাদিকরা আছে বা যারা কাজ করে তারা গিয়ে রিপোর্ট দেয়, সেইটা অনুযায়ী ওনারা খবর সম্প্রচার করেন। সো বলছে যদি পিপল রানিং দ্য রেডিও, অর্থাৎ যারা রেডিও স্টেশনগুলো চালায়, তারা যদি আর্নট রেডি টু লিসেন টু আস, আমাদেরকে না শুনে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, সেখানে তোমরা কাজের জন্য কেউ কী করবে না, রিপোর্ট করবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 আওয়ার্স, এটা একটু ইম্পর্টেন্ট যে ব্যাংককে বঙ্গবন্ধু দিনে কতক্ষণের জন্য ওপেন করার অনুমতি দিয়েছেন। দেখো ব্যাংকগুলো খোলা থাকবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, এভরিডে, প্রতিদিন। সো দ্যাট, যাতে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, মানুষজন তাদের স্যালারি সংগ্রহ করতে পারে। বাট উই ওন্ট অ্যালাউ, কিন্তু আমরা অনুমোদন করব না, ইভেন আ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, আমরা অনুমতি দিব না বা আমরা অ্যালাউ করব না একটা সিঙ্গেল পয়সাও টু বি ট্রান্সফার হতে ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তানে যাওয়ার জন্য নিতে পারবে না, অর্থাৎ ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তানে একটা সিঙ্গেল পয়সাও কি নিতে পারবে না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিসগুলো চলবে অ্যাজ বিফোর, আগের মতোই ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের পূর্ব বাংলায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট, যদি আমাদেরকে প্রেরণ করতে হয়, ট্রান্সমিট মানে কি প্রেরণ করা, যদি আমাদেরকে প্রেরণ করতে হয় নিউজ অ্যাব্রড, বাহিরে কোনো সংবাদ যদি পাঠাতে হয়, ইউ উইল সি টু দ্যাট, মানে তোমরা এটা করবে। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। দেখো বলছে যদি কোনো অ্যাটেম্পট মানে কোনো একটা চেষ্টাও যদি করা হয় টু এক্সটারমিনেট আওয়ার পিপল, আমাদের লোকদেরকে নির্মূল করতে, হত্যা করার যদি কোনো একটা চেষ্টাও করা হয়, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সব বাঙালিরা মিলে কি করবা, যথাযথ অ্যাকশন নিবা, পদক্ষেপ নিবে। ফর্ম রেভলিউশনারি কমিটি, সংগ্রাম পরিষদ, এটা কিন্তু ফর্ম না, ফর্ম মানে কি গঠন করা, গঠন করো সংগ্রাম পরিষদ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, এভরি কমিউনিটি, প্রতিটা সম্প্রদায়ে, প্রতিটা কমিউনিটিতে বা প্রতিটা ভিলেজে
কি গঠন করো? সংগ্রাম পরিষদ গঠন করো আওয়ামী লীগের নেতৃত্বে। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ, একটার সাথে কি বসেছে? উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশনস, মানে তোমার যাই আছে সেটা নিয়েও কি প্রস্তুত থাকো। রিমেম্বার সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, মনে রেখো যেহেতু আমরা ইতিমধ্যে রক্ত ঝরিয়েছি, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, আমরা রক্ত আরও ঝরাবো। এটা আমরা সবাই শুনে এসেছি, তাই না? এই ছোটোবেলা থেকে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তাই না? বাই দ্য গ্রেস অফ গড ইনশাআল্লাহ, however we will be able to liberate the people of this land, তবুও এদেশের মানুষকে কি করে ছাড়বো? মুক্ত করে ছাড়বো। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এই জায়গাটা হচ্ছে একদম লাস্ট পার্ট, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন। পরীক্ষাতে আসতে পারে ইমানসিপেশন মানে কি? তাহলে যে সংগ্রামটা আছে এবারের, এই সংগ্রামটা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম। এবারের যে সংগ্রামটা আছে এই সংগ্রামটা হচ্ছে কি? স্বাধীনতার সংগ্রাম। এটার পর আমরা অনেক শুনে এসেছি, তাই না? একদম ছোটোবেলা থেকে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এটার মধ্য দিয়ে আমাদের লেসনটা শেষ হয়েছে। এবার আমরা দেখব যে এই পার্টটা থেকে বিশ্ববিদ্যালয় বা এই অ্যাডমিশন এইচএসসি অ্যান্ড কি টাইপ কোয়েশ্চেন এসেছে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইজ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে যে 7টা কলেজ আছে সেটাতে 19-20-21 সেশনে এসেছে যে ইমানসিপেশন মানে কি। আমরা দেখেছি ইমানসিপেশন মানে কি? মুক্তি। এখন অপশন আছে এনচ্যান্টমেন্ট, ক্যাপটিভিটি, এনস্লেভমেন্ট, লিবারেশন। লিবারেশন এটা আমরা সবাই জানি, তবে বাকিগুলো অর্থ একটু জেনে নেই। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে কি আকর্ষণ বা জাদু, আর ক্যাপটিভিটি মানে হচ্ছে কি বন্দিদশা, আর এনস্লেভমেন্ট মানে তো দাসত্ব, এটা আমরা জানি, পড়লাম। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে এসেছে, বলছে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, হচ্ছে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এটা এই মানে উক্তিটা কার? আব্রাহাম লিঙ্কনের, নেতাজি সুভাষচন্দ্র বোসের, নাকি নেলসন ম্যান্ডেলা, আর নাকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের? উত্তর কি হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর দেখো বিউপিতেও এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে ওই উক্তিটা দিয়ে, উক্তিটার শেষে দিয়েছে দেখো দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর হোয়াট, মানে কি হবে শূন্যস্থানে? ইমানসিপেশন, লিবারেশন, পার্টিসিপেশন নাকি এনকারেজমেন্ট? এখানে হুবহু প্যাসেজে যা আছে সেটাই দিতে হবে, ইমানসিপেশন। আচ্ছা বিউপিতে তো সেকেন্ড পার্টটাতে শূন্যস্থান দিয়েছে। তোমাদের সময় পরীক্ষাতে আসতে পারে যে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ড্যাশ, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন। তাহলে এইখানে শূন্যস্থান দিলে আমরা কি দিব? দিব ফ্রিডম। মনে থাকবে? ঠিক আছে। এবার আরেকটা মজার ব্যাপার দেখেছি, এগুলো থেকে তো আমরা দেখলাম অ্যাডমিশনে কী টাইপ কোয়েশ্চেন এসেছে। এবার পুরো প্যাসেজটা থেকে বিশ্ববিদ্যালয়ে রাইটিং পার্ট আছে, তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাইটিং পার্ট আছে, এবং 1 বছর জগন্নাথ ইউনিভার্সিটিতেও ছিল যখন গুচ্ছে যায়নি। গুচ্ছে যাওয়ার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 1 বছর রাইটিং পার্ট ছিল। সো রাইটিং পার্টেও এখান থেকে কোয়েশ্চেন এসেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 19-20 সেশনে একটা কোয়েশ্চেন এসেছে, বলেছে যে সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্ট্রিক স্পিচ অফ 7 মার্চ 1971, এটার উপর লিখতে। সো আমরা দেখলাম কীটাই প্যারাগ্রাফও আসতে পারে সেটাও জেনে গেলাম। এরপর এই যে বললাম জগন্নাথ ইউনিভার্সিটিতেও একসময় রাইটিং এক্সাম ছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়, ওইখানে ছিল মোটিভেশন অফ দ্য স্পিচ টুয়ার্ড ইন্ডিপেন্ডেন্স, মানে এমন একটা স্পিচ আছে যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে আস্তে আস্তে কি মোটিভেট করে, এটার ব্যাপারে লিখো 7 মার্চ। এরপর বলছে দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ দ্য 7 মার্চ 1971 হিস্ট্রিক স্পিচ, এটাও জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে। সো তোমরা বুঝতেই পারছো ভাইয়াপুরা যে এমসিকিউ থেকে কিভাবে কোয়েশ্চেন আসে অ্যাডমিশানে, প্লাস আমরা আগের ভিডিওতে এইচএসসি এন্ডের কিছু কোয়েশ্চেন দেখেছিলাম। তারপর আমরা আরও দেখেছি যে
ঢাকা বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমরা প্রথম পার্টটাতে দেখিয়েছিলাম যে কী টাইপ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে। এখন আমরা আরও কিছু অ্যাডমিশনের প্রশ্নের পাশাপাশি দেখলাম রাইটিং পার্টে কী টাইপ কোয়েশ্চেন আসতে পারে। সো তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, স্পেশালি যদি তুমি অপরিচিত শব্দগুলো পড়ো, তাহলে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড যেই এমসিকিউ আছে এটাতে খুব ভালো করতে পারবা। শর্ত কি, অপরিচিত শব্দগুলো জানা প্লাস পুরো প্যাসেজটা একটু বুঝে বুঝে পড়া। আর রাইটিং পার্টের জন্য তোমাকে নিয়মিত লিখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারের বিষয়গুলো জানতে হবে, যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ভালো থাকে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।